তোমাদের তিনজনের মধ্যে কখনো এরকম মান অভিমানের খেলা চলেছে? অভিমান, বিশাল বড় অভিমান। ওর জন্য আমি চোখের জল মানে আমার কাঁদেই ছিল। যেটা করছে এখন এটা আমার তো মনে হচ্ছে আমি যে দেখতে পাচ্ছি। হিস্ট্রি রিপিটস। আমি ছিনিয়ে নিয়েছি বলতে পারবো ওনার কাছ থেকে। প্রসেনজিৎ ইজ ব্যাক উইথ আ ব্যাং। চোখ তুললে দেখো না কে এসেছে। মানে এটা আমার উপর টর্চার হচ্ছে। ফালতু কথা বলছে, এরকম বলো না মামা। আমার চ্যাটার্জি ফ্যামিলিতে আমার বাবাও যা বললেন আমার ছেলেও তাই বললেন যে তুমি আমাদের চ্যাটার্জি ফ্যামিলিকে প্রাউড করেছো। এটা বলেছে, ঘটনা না ঘটলে বলতাম না। যখন পদ্মশ্রী পেয়ে বলছে এটা আমার প্রাউড মোমেন্ট, তারপর আমি কি বলবো? আমার দুই মেয়ে হওয়া, যারার হওয়াটা আমার কাছে ওর থেকে প্রাউডেস্ট মোমেন্ট খুব মানে নেই বললেই চলে। একটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু বি ফিয়ারলেস। I want to remain as a student of cinema. আমাদের জেনজি ফ্যানেরা সবাই চলে এসছে এবং আপনারা প্রত্যেক এপিসোডে যেমন দেখেন যে ওরা কিভাবে তারকাদের মানে রীতিমতো আক্রমণ করে প্রশ্ন মানে তো আক্রমণ। তো কে স্টার্ট করবে ফার্স্ট? কে? আমি করি। ও ওকে, সৌমিতা। ওর নামও সৌমিতা। হ্যালো। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে প্রযোজনা সংস্থার নাম ওয়াই সো সিরিয়াস। আর হ্যাঁ, ফিল্মস। তো প্রথম সিনেমা অভিমান, প্রথমেই এত সিরিয়াস কেন? কঠিন প্রশ্ন সবসময় আমার উপর দিয়ে দাও কেন? কঠিনে নয়, আমরা ওয়াই সো সিরিয়াস। এই যে সময় আমরা আছি এখন, এতটা আশেপাশে সিরিয়াস লোকজন, মানে এত কিছু ঘটছে, ওই জন্য আমরা নাম দিয়েছিলাম ওয়াই সো সিরিয়াস ফিল্মস। এবার তারপরে অভিমানটা এমন একটা জিনিস যেটাও আশেপাশে এত রয়েছে, সেটা ভাঙানোর জন্য আমরা অভিমানটা নিয়ে এসেছি। এবং ছবিটা দেখলে বুঝতে পারবে যে অভিমান নামটা কেন দেওয়া, এবং এই ছবিটা অভিমান যাদের যাদের ভাঙানোর ইচ্ছে আছে, সবার জীবনেই অভিমান থাকে, ছোট বড় মাঝারি সব মিলিয়ে, সেই অভিমানটা ভাঙানোর ছবি হচ্ছে অভিমান। তো সেই জন্যই নিয়ে এসেছে, সুতরাং ওয়াই সো সিরিয়াস। নেক্সট কে? ঋতুপা। আমি বুম্বাদাকে একটা প্রশ্ন করব, কিন্তু একটু অন্যরকম কিছু করব। সেটা হচ্ছে যে বুম্বাদাকে আমরা সবাই জানি যে এত বড় মাপের অভিনেতা, আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির প্রাণ যাকে বলে, কিন্তু বুম্বাদার নিজের কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিভাবে দেখেন? জেনজিকে হালকায় নেবে না। আমি প্রসেনজিৎ চ্যাটার্জির ছোট্ট উত্তর দিই। আমি যখন এই কিছুদিন আগে হাতে পেলাম যখন পদ্মশ্রীটা, আমি ছেলেকে বেরিয়ে বললাম যে এরপর থেকে আমার যে নতুন ছবি আরম্ভ হবে, মানে ফিল্ম ছবি, সেটা হবে আমার লাইফের প্রথম ছবি। সো আই ওয়ান্ট টু রিমেন অ্যাজ এ স্টুডেন্ট অফ সিনেমা। এরপর কে? পুষ্পালি। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা সকলেই একটা টাইম ছোট ছিলেন, যেমন আমরা এখন ছোট আছি। একটা টাইম বেজাতি, আপনারা সকলেই একটা টাইম ছোট ছিলেন। আজকে আপনারা জীবনে অনেকটা পরিশ্রম করে অনেক কিছু চেষ্টা করার পরে আজকে এই জায়গায় পৌঁছেছেন। তো আজকের দিনে দাঁড়িয়ে ছোট্ট আপনাদেরকে নিজেদের কি মেসেজ দেবেন? আমি আমার ছোট সেলফকে কি বলবো? তুমি শুরু করো। সৌরভ খুব ভাবছে কিন্তু। না 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 না, আমি বলছি যে দেখো, আমার নিজের ছোট সেলফকে আমি যেটা প্রশ্ন করব বলি, বা আমি জিজ্ঞাসা অ্যাডভাইস করব, আমি যেটা অ্যাডভাইস করব যে তুমি, মানে আমি আমার ছোটোবেলাটাকে অ্যাডভাইস করব এটাই যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করো। বাধা বিঘ্নতা আসবেই, লট অফ ওইগুলো থাকেই যে কোনো প্রফেশন। এটা প্রফেশনটা কিন্তু আজকে আমি হয়তো একজন অ্যাক্টর, যিশু একজন অ্যাক্টর প্রডিউসার, ও তাই, কিন্তু আমাদের প্রত্যেকের লাইফের একটা ভাবনা থাকে একটা বয়সের পরে। একদম যখন ছোট সেটা না, যখন যে আমি আমার কেরিয়ারটাকে এইভাবে দেখছি, বা আমার একটা সেইখানটায় ছোট প্রসেনজিৎকে বলবো তুমি ডিফোকাসড কখনো হও না।
মানে ওই ডিফোকাস হয়ে যাওয়ার একটা প্রচণ্ড প্রবণতা থাকে, সেটার জন্য কিন্তু সেই মানুষটা, বাচ্চাটা দায়ী নয়, তার পরিবেশটা দায়ী হয় অনেক সময়, তার ইকোনমি তার সঙ্গে একটা ওয়ার্ক করে না, ইউ নেভার নো কালকে কী হবে। সো ওই যত কিছুই হোক না কেন, তুমি তোমার আস্তে আস্তে একটু একটু ওই গুড়ি গুড়ি পায়ে, যেটাকে আমাদের এগিয়ে যাওয়া বলে, সেরকমভাবে তোমরা এগিয়ে যাও। আমার একটু অন্যরকম, আমি এখন কম যেটা বলতে যাচ্ছি, বাট আমি খুব ফিয়ারফুল ছিলাম, তার জন্য খুব পিপল প্লিজারও ছিলাম, যে সবাই যেন মানে ভালো থাকে, মানে সবাইকে আনন্দ দেবো, সবাইকে করবো, এটা করবো। এই ফিয়ারফুলনেসটা কোথাও গিয়ে তোমাকে না, তোমার প্রত্যেকজনের ওই বাউন্ডারি থাকে, সেটাকে আমরা পুশ করতে 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 এগোই, তো ওই ফিয়ারফুলনেসটা না তোমাকে ওই এগোতে দেবে না। কিন্তু একটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু বি ফিয়ারলেস, তা না হলে ইউ কান্ট গ্রো। এবং আমি আমার ছোট সেলফকে বলবো, ইয়েস বুম্বাদা যেটা বললো, বাধা বিপত্তি অনেক রকম মানুষ আশেপাশে থাকবে, সব কিছু থাকবে, বাট ওই ভয়টাকে, আর আমরা না মাথার মধ্যেও অনেক কিছু চিন্তা করিনি, যে এইটা যদি বলি তাহলে সে কিভাবে রিয়্যাক্ট করবে, তাহলে হয়তো যদি ঝগড়া হয়ে যায়, যে সে যদি আমায় ভুল বোঝে, এত কিচ্ছু হয় না। কিন্তু ইফ ইউ এক্সপ্রেস ইউর সেলফ, ইফ ইউ এক্সপ্রেস ইউর ফিলিংস, যে এটা হচ্ছে সত্যটা, এটা আমি করব, বা এটা আমার মনে হচ্ছে, এটা বলার মধ্যে কোনো এটা ক্রাইম নয়। আমার বলতে দ্বিধা নেই, আমি কাউন্সিলিং করেছি নিজের, আই হ্যাভ বিন টু আ সাইকিয়াট্রিস্ট অলসো। সো আমার এটা নিয়ে না বলার বা এ নিয়ে আমার কোনো দ্বিধা নেই, কারণ আই থিঙ্ক ইট শুড বি স্পোকেন অ্যাবাউট, সো আই হ্যাভ গন দ্যাট। অ্যান্ড আজকে আমি বলবো না আমি কমপ্লিটলি ফিয়ারলেস, বাট আমি একটা অন্তত 30-40% আমি একটা জায়গায় এসেছি। বল এবার তুই। সৌরভ তো নাকি ছোটবেলায় ভয়ঙ্কর দুষ্টু ছিল। কে আমি? ও উল্টো। না, আমার প্রশ্নটা ভুলে গেছি। তুই তোর ছোট সেলফকে কি বলবি? ছোট সেলফকে কি বলবো? না, ছোট সেলফকে এটাই বলবো যে তোমার বড় সেলফকে কি, মানে আর ইউ প্রাউড অফ দ্য ওল্ডার সেলফ? এবং আমার সবসময় এই ছোটো সেলফ বলতে আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম, কারণ আমার একটা জিনিস খুবই বিশ্বাস করি, এবং এটা কোথায় দেখেছি আমার ঠিক মনে নেই, কিন্তু কোথাও তো দেখেছিলাম, যেখানে বলছিল যে এই কম্পিটিশন তো সবাই তো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো সেখানে দাঁড়িয়ে না বলছে যে আমার আজকে 15 বছর বয়স, এবং 25 বছর বয়সে আমি কোথায় পৌঁছাবো, সেই মানুষটা যেখানে পৌঁছাবে আর কি, সেই 15 বছরের মানুষটা কি ইজ প্রাউড অফ দ্য 25-year-old ওই মানুষটা, সেইটাই হচ্ছে কম্পিটিশন। মানে আজকে আমি 25 বছর বয়সে গিয়ে আমি আজকে কি হ্যাভ আই মেড দ্যাট young, that 25-year-old, now I am 35, have I made that 25-year-old সৌরভ যে হ্যাড স্লিপলেস নাইটস, এবং সে শুধু দৌড়াতো, থিয়েটার করছে, সেট লাগাচ্ছে, সেট খুলছে, ম্যাটাডোরে উঠছে, আনন্দ করছে, ফিরছে, রঙ্গকর্মী মাটিতে শুচ্ছে, সে কি আজকে প্রাউড যেখানে আমি যে কাজটা করছি এখন? সেটা যদি হ্যাঁ হয়, তাহলে হ্যাভ মানে একদম শান্তিপূর্ণ একটা ঘুম ঘুমাও। তো আমার প্রশ্ন ওর কাছে যে আর ইউ প্রাউড অফ মি? প্রত্যেকেই তোমরা নিজেদের লাইফে খ্যাতি সাফল্যের একদম শীর্ষে আছো, তো তোমাদের কোথাও গিয়ে নিজের মনে একটা অভিমান বা না প্রকাশ করা একটা অভিমান রয়ে গেছে, যেটা কোনোদিন বলে উঠতে পারোনি, বা নিজের খারাপ লাগা কি? আমাকে বলা হয়েছিল যে মানে আমাকে সব অনেক রকম মজা করে। হ্যাঁ একদম, হ্যাঁ। কি হলো? ওদিক থেকে শুরু হচ্ছে আগেরটা, এবার এদিক থেকে শুরু হবে। আরেকবার প্রশ্নটা করতো। প্রশ্নটা কি? তুমি কি জোন আউট হয়ে যাচ্ছ? হ্যাঁ, কি হয়েছে বাবু? প্রশ্ন অভিমান, না বলা অভিমান, না বলা অভিমান বলে আজকে কেস খেয়ে গেছি মায়ের কাছে। হ্যাঁ, না আমি মায়ের কাছে কেস খেয়েছি। আমি আগের দিন একটা ইন্টারভিউতে বলেছি না, আমার অভিমান বলতেই মনে পড়ে, সবার থেকেই আগে মনে পড়ে স্কুল লাইফে মা বাবা দুজনেই চাকরি করতে, আমরা অনেক দূরে থাকতাম, বাটানগরে থাকতাম, ওখান থেকে ডালাউসি মা আসতো, বাবা যেত শিয়ালদা, তো অনেক সকালে বেরোতে হতো। তো আমি আবার ছোটোবেলা থেকেই ক্রেসে থাকতাম, ও দিয়ে অফিসে যেত, ওখান থেকে একজন নিয়ে আমার স্কুলে সাউথ পয়েন্টে দিয়ে আসতো। তো সেই জন্য মানে টিফিনে সবসময় মা বেশিরভাগ সময় 90% টাইমস মেরি বিস্কিট দিত 5খানা। তো এইটা আমি বলেছি কোনো একটা ইন্টারভিউতে। মা আজকে আমায় তো অনলাইনে 10,000 টাকা পাঠিয়েছে, এবং হ্যাঁ, এবং পাঠিয়ে বলেছে যে আমি এক্সাক্ট লেখাটা বলছি আমি, হ্যাঁ পাঠিয়েছে 10,000 টাকা রীতিমতো, মানে ফার্স্ট টাইম। হ্যাঁ, কোথায় গেল?
হ্যাঁ টাকা পাঠিয়েছে। সৌরভ দাসকে সৌরভ দাসের মা টাকা পাঠিয়েছে। হ্যাঁ এবার লিখেছে কি দেখো, লিখেছে যে বুবান, এই যে বুবান টিফিনে মেরি বিস্কুট দিয়েছি বলে 10,000 টাকা দিয়েছি। তো এবার আমি এটা অভিমানেরই খেলা, এবার আমি তারপর বললাম যে কী যে করো মা, আমি তো মানে বলেছি ঠিক আছে ভুলে যাও, আমরা তো এইগুলো মাথায় থাকে নাকি এইসব। বলছে না, এবার মা ইমোশনাল হয়েছে, অভিমানের পরে ইমোশনাল। বলছে মাঝে মাঝেই পাঠাবো জীবনের শেষ দিন পর্যন্ত, এই অপরাধের ক্ষমা নেই। মা এটাকে অপরাধ মেনে নেয়, মানে আমাকে আর অভিমানের প্লিজ কোনো প্রশ্ন জিজ্ঞেস করো না। আমার অভিমানটা খুব মানে রাগ করলেও না মনে হয় আমারই ভুল, মানে অভিমান করেছি, বাট ভুল হয়তো আমার নয়। ওই যে বললাম না ফিয়ারফুল, একটু আগে বলছিলাম, ওখান থেকেই এখনও সেটা আছে। অভিমান বেশিক্ষণ থাকে না আমার ভালোবাসার মানুষগুলোর সাথে। কোথাও কি মনে হয় যে না, আই অলওয়েজ ফিল লাইফ ইজ টু শর্ট, ইউ এনজয় এভরি মোমেন্ট। ভগবান তোমাকে এই সময়টা দিয়েছে এনজয় করার জন্য। ইয়েস, দেয়ার উইল বি এগেন হোয়াট মাই বিগ ব্রাদার হ্যাজ সেড ইজ সো ট্রু। বাধা আসবে, বিপত্তি আসবে, সব আসবে, কিন্তু বাধা বিপত্তি তখনই আসবে উইথ আ সলিউশন। উইদাউট সলিউশন বাধা বিপত্তি আসে না, তাহলে সেটা বাধা বিপত্তি নয় বলে আমার মনে হয়। সো জাস্ট এনজয় লাইফ, বি হ্যাপি, মানুষ যে আশেপাশের মানুষগুলোকে আনন্দে রাখার চেষ্টা করো। দ্যাটস হোয়াট আই ফিল। মোমাদা অভিমান, ওরে বাবা আবার কি, আবার এত অভিমান? এই দেখো আমার জায়গায় এসে দাঁড়িয়ে এখনও অভিমান আমারও হয়। অধিকাংশ যাদের অভিমান হয় তাদেরকে আমি একটু আদর করে দিই, বাড়িতে ডেকে অভিমান মিটে যায়। দ্যাটস ইট, ভেরি সিম্পল। এ ও বাবু কী হয়েছে বল। আমি আচ্ছা আই এম সরি ওকে লেটস মুভ, চলো আমরা এখন আমার আর ওই অভিমান হয় না এত। সবাই আমার থেকে ছোট এবং আমি বুঝি হয়তো কোনো কারণে অভিমান হয়েছে, তখন আমি ভাবি এটা আমারই দোষ, আমি ওদের ডাকি একটু খাওয়াই, আদর করি, ভালোবাসি, হাক করি। আমার চাপি বয়সের ডিফারেন্স বুমাদার সাথে আমার সাথে ওর মোটামুটি সেম বয়সের। তো এই জায়গায় পৌঁছাচ্ছে, হোয়াট আই সেড হি ইজ ডুইং দ্যাট। আমি আস্তে আস্তে পৌঁছাচ্ছি। এর মধ্যে somehow হারানোর ভয়, যেটা আমার মনে হয় যে একটু হারানোর থেকেও experience বড় আর কথা। বয়সের সঙ্গে সঙ্গে এটা একটু হয়। It's experience. হ্যাঁ, এক্সপেরিয়েন্সের সঙ্গে সঙ্গে হয়। And no Next case. serious question. No serious Yes. question. বল। সোম, আমি আসছি, বল। না আমিও সিরিয়াসলি কোয়েশ্চেন করবো। এই রে, তাহলে তুই বাদ। আমার জীবনে প্রথম বড় পর্দায় ছবি দেখা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তো এরপর আজকে এই ছবি 19 জুন রিলিজ হওয়ার পেছনে কিন্তু শ্বশুরবাড়ি জিন্দাবাদ আছে। কেন বলো? কি কারণ হতে পারে? 19 জুন ছবিটা রিলিজ হচ্ছে কেন? কারণ শ্বশুরবাড়ি জিন্দাবাদও রিলিজ হয়েছিল জামাই ষষ্ঠীতে। আচ্ছা, তো ওটা হচ্ছে আমার বড় পর্দার প্রথম ছবি দেখা, আর ঠাকুমার কোলে বসে মহাপ্রভু দেখা। তারপর কলেজ লাইফে তো তো সেইখান থেকে আজকে অভিমান। তো কোনোভাবে কি মনে হয় যে না, এই অভিনয় জগতের জায়গায় অন্য কিছু আমরা হলে ভালো হতো? কোনো দিন কোনো সুযোগ পেতাম না, চোখ তুললে দেখো না কে এসেছে। আরে! এইটা তো অবভিয়াসলি, এটা দেখো, আমরা এই যে তিনজন আছি না, উই আর ব্লেসড। আমরা ব্লেসড। আমাদের এই অভিমান শব্দটা আমাদের থাকাই উচিত না। মানে ভগবান আমাদের আশীর্বাদ না করলে উই আর দি চোজেন ওয়ান, এটা আমি বিশ্বাস করি। কারণ আমাদের এত মানুষের ভালোবাসা, এত মানুষের চাওয়ার একটা মানুষ, একটা ওইখানে পৌঁছানো, মানে আমি যেখানে রয়েছি সেখানে একটা ছোঁয়ার জায়গা, এই যে জায়গাগুলো আমরা এখানে যে বসে আছি পেয়েছি না, এইটাকে অস্বীকার করা তো যায় না। এটার এর থেকে বড় আশীর্বাদ হতে, উই আর দি চোজেন ওয়ান, মানে ভগবানের আমরা চোজেন ওয়ান, যারা যারা এই প্রফেশন আছে, এভরি ওয়ান। সো আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ ফর এনিথিং। যেখানে প্রত্যেকটা রাত্রির হচ্ছে রিস্ক। ইউ নেভার নো কালকে কি হতে চলেছে। দেয়ার ইজ নাথিং ফিক্সড। সো ইয়েস, এটার আলাদা মজা আছে। শোন তার আগে ও ঠাকুমা স্কুল পেরিয়ে শোন, কলেজে এতদিন চাপ ছিল না, এ তো মোবাইলে দেখা যেত, টিভিতে দেখা যেত। এইবার কলেজ থেকেও আমি পাস করে একটা চাকরিতে ঢুকতে শুরু করেছি আর কি, প্রযোজক হয়ে।
এইবার জানি না বস কি বলবে, বস হচ্ছেন আপনার। Anything else? নাকি? ও, আচ্ছা, আমার প্রশ্ন খুবই সহজ, সেটা হচ্ছে এমন একটা মুমেন্ট যেটা তোমরা খুবই প্রাউড তোমাদের লাইফে। প্রশ্ন সোজা, উত্তর কঠিন। আমি প্রথমটাই বলেছি, আমার 2 মেয়ে হওয়া, যারার হওয়াটা আমার কাছে ওর থেকে প্রাউডেস্ট মোমেন্ট খুব কম, মানে নেই বললেই চলে। এবং তারপরেও যে প্রাউড মোমেন্টগুলো আছে, যারা এখনও পড়াশুনো করছে, বাট সারা আজকে ওর ডেবিউতেই ও মডেলিং করতে ভালোবাসে। ওর ডেবিউতেই ও শি হ্যাজ ওয়ার্কড ফর আ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কল্ড ডিওর, এবং বম্বে তো পুরোটা নিজে করেছে, কেউ হেল্প করিনি আমরা, মানে পুরোটা ও নিজে মিল করে সব কিছু করেছে। সো দ্যাট ইজ অলসো ডেফিনেটলি আ প্রাউড মোমেন্ট। বাট আমার কাছে প্রাউডেস্ট মোমেন্ট হচ্ছে আমার 2 মেয়ে, তাদের মানে হওয়া। এবং সারা অলরেডি হ্যাজ স্টার্টেড মেকিং মি মোর প্রাউড ইন হার প্রফেশন। যারা এখনও সময় আছে, বড় হোক, আই এম শিওর শি ইজ অলসো গোইং টু বি মেকিং মি প্রাউড। ওয়েল, মানে যেটা যিশু বললো মিশুকের হওয়া, এবং তার সঙ্গে যেটা আমার কাছে ইম্পর্টেন্টলি যে আমি রিসেন্টলি এটা মানে অবশ্যই এটা আমার একার কোনো ক্রেডিট নয়, আমার চ্যাটার্জি ফ্যামিলিতে আমার বাবাও যা বললেন আমার ছেলেও তাই বললেন যে তুমি আমাদের চ্যাটার্জি ফ্যামিলিকে প্রাউড করেছ। এটা বলেছে, ঘটনা না ঘটলে বলতাম না। বাবা বললেন আমার ছেলেকে যে এটা প্রথম চ্যাটার্জি ফ্যামিলিতে এলো, তোমাকে আরও বেশি খাটতে হবে। আর ছেলে তো অবশ্যই আমাকে জড়িয়ে ধরে কিছুটা কাঁদলো, করে বলল যে মানে অ্যাটলিস্ট আমার 2টো মানুষকে হাতে দিতে পারলাম, আর অভিমানটা আমার রয়ে গেল কারণ মাকে দিতে পারলাম না। শেষে এলেই না পুরো ঘেটে যায় ব্যাপারটা। এই উত্তরগুলোর একটা হচ্ছে আমি বসে আছি, সেখানে 50%, 100% হচ্ছে বুম্বাদা, ও বসে আছে। আমরা দুজন বসে আছি তো, টেকনিক্যালি ওর কাছে আমরা 2টো জেনারেশন কিন্তু বসে আছি, 2টো যুগ এখানে বসে আছে। একজন পদ্মশ্রী পেয়ে বলছে এটা আমার প্রাউড মোমেন্ট, তারপর আমি কি বলবো? মানে একজন বলছে আমার 2জন বাবারা ছেলের, মানে হ্যাঁ মানে বাবারা মানে মিশুক, হ্যাঁ, এবং আঙ্কেল বলছেন যে এইটা, হ্যাঁ মানে এটা আমার উপর টর্চার হচ্ছে। আরেকজন বলছে আমার 2 মেয়ে, সেও নাকি মডেলিং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, মানে আমার মেয়ের আমি কিছু হলো না। আমার প্রাউড মোমেন্ট আমি একটা অনেক কষ্ট করে ভেবেছি, সেটা এখনো আসেনি, এবং যেগুলো ভাবতাম প্রাউড মোমেন্ট সেটা একেবারেই নয়, আমি বুঝে গেছি। তো সেখান থেকে বেরিয়ে আমার প্রাউড মোমেন্ট সেটাই হবে, আমি এখন প্রযোজক হয়েছি, আই এম আ প্রডিউসার নাও, বাট তখনই প্রাউড হব যখন মানুষ আমায় বলবে আই এম আ সাকসেসফুল প্রডিউসার। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে তোমরা এত সিনেমা করেছো, তো এমন কোনো ক্যারেক্টার বা রোল প্লে করেছো যেটা তোমাকে পার্সোনালি খুব চেঞ্জ করেছে বা এফেক্ট করেছে? মানে এই দেখো, জটা ছবি করেছে তার অর্ধেক আমরা বলেছি। এই ছবির সংখ্যার ব্যাপারে আমি একটা গল্প বলবো, মানে একটা ছোট্ট গল্প, তুমি বলে নাও। দেখো আসলে সিনেমায় অভিনয় করা বা সিনেমা করতে আসলে এক একটা চরিত্র, বিভিন্ন রকম চরিত্র আমি পেয়েছি, প্রত্যেকটাই থেকে না এক একটা চরিত্র থেকে কিছু না কিছু শেখা যায়, যেটা তোমার অ্যাক্টারটা আমরা বলি না যে একটা বয়সের সঙ্গে জীবনের সঙ্গে ম্যাচুরিটির সঙ্গে অ্যাক্টারও গ্রো করে। আসলে গ্রো করে মানে কি, একটা হচ্ছে তোমার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, এটা অভিনেতাকে খুব একটা সময় আরও ম্যাচিওর করে দেয়। আর হচ্ছে এক একটা চরিত্র থেকে একটা জিনিস পাওয়া। আমি কিন্তু এই অভিমানের চরিত্রের মধ্যে একটা না একটা কিছু পেয়েছি যেটা আমার ঝুলিতে রেখে দেবো, ওটা আমি পরে ব্যবহার করব। কিন্তু হ্যাঁ, আমার যদি ব্যক্তিগত জীবনে ভাবো, আমার লালন একরকম জীবন নিয়ে ভাবতাম, লালনের সময় যেহেতু আমি অনেকটা ঢুকে গেছি তার ফিলোসফি, তার এই জার্নিটার মধ্যে দিয়ে ছিলাম, প্রচুর বই পড়েছি, একটা কথা আমি বলছি না যে আমি অন্য কিছু, মানে একটা আমার মানে একদম আন্ডারলাইন চেঞ্জ আমার নিজের একটা এসছে, এটা আমি জানি। আর সুভাষ বোস করার পরে আমি পেছন থেকে হাত সরাতাম না, মানে এতদিন একটা অভ্যেস হয়ে গেছে এখান থেকে হাত। আমার মেমোরেবল, আমি এখনো কি হয়েছে তো, কি হলো? আরে তোমরা এখানে বসিয়েছো কেন?
না আমি এটা একটু মজার এতেই বলবো। আমার দুটো ছবি জীবনে খুব সিরিয়াস কথা মজার ভাবে বলছি। হ্যাঁ সেটা আমার না এটা লাইটার নোট, আমার দুটো ছবি আমার জীবনে খুব কষ্ট দিয়েছে। একটা হচ্ছে এক যে ছিল রাজা, আর একটা হচ্ছে মণিকর্ণিকা। আর দুটো একসাথে, মানে 2 দিন মণিকর্ণিকা শুটিং করছি, 5 দিন এক যে ছিল রাজা করছি, আবার চলে যাচ্ছি। রাজা করতে কিন্তু মাঝখানে শুটিং করেছি। ওটা হয়েছে বস এই কি, আরে ওটা সত্যি আমি লাইফ টাইম পারফরম্যান্স ওটা। থ্যাংক ইউ, বাট ওটার সাথে মণিকর্ণিকা আমরা মানে 5 দিন 2 দিন এরম ভাবে পুরো হয়েছে। ডিসেম্বর ফালতু কথা বলছে, এরম বলো না মামা, না না প্লিজ, পুরো ফুল অন দিয়ে দিচ্ছে। যাই হোক, কষ্টটা যেটা পেয়েছিলাম তার তিন না, কারণ বিকজ অফ এই করতে হয়েছে আমার সৃজিত, বিং সৃজিত। দাদা বলছে আমাদের অভিমান করতে করতে আরেকটা ছবি করে দেয়নি, এটা আমাদের ভাগ্য। পেয়েছিস প্রমোশনে, পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, বেশি বুম্বাদাকে আমি। আমার বলতে দেবে না, সে দুজন মিলে কেস দেবে আমার। তো যাই হোক, সেই দুটো করে কষ্ট যেটা পেয়েছিলাম, ঠিক তার 3 মাস পরে আমি উডল্যান্ডসে ভর্তি ছিলাম ফর অলমোস্ট 15 days। 2টো অপারেশন হয়েছিল আমার, ব্যাস জীবন পাল্টে গেছে। জীবন পাল্টে গেল। ভেতর থেকে একটা অর্গানই নেই এখন, গল ব্লাডার নেই আমার। প্লিজ, আমার এই জীবন আর ভাল লাগছে না, আমার জীবন পাল্টে দিন, উল্টে পাল্টে দিন। পাল্টানো হতে পারে, লর্ডসের মোড়ে গিয়েও বসতে পারিস। আমি এমনি বসে যাচ্ছি, আপনারা ভালোভাবে পাল্টান, আমি তাও লর্ডসের মোড়েই বসে থাকবো। আচ্ছা, সিনেমার সংখ্যা নিয়ে শোনো একটা গল্প, সেটা আর আমি সাক্ষী বলে বলছি। অজয় দেবগন এসেছেন তার 100th ফিল্মের প্রমোশনে কলকাতায়, ঠিক আছে, বুম্বাদা গেছেন। তো অজয় দেবগন আর বুম্বাদা কথা বলছে। এবার শোনো, এখানেই তো কথা। অজয় দেবগনকে বলছেন 100th হবে, তো উনি বুম্বাদাকে জিজ্ঞেস করেছেন যে আপনার কটা ছবি হয়েছে। বুম্বাদা ক্যাজুয়ালি বলেছে 350-র একটু বেশি। ও কিছুক্ষণের জন্য এরকম হয়ে গেছে। আর যারা আমরা সামনে ছিলাম, আমাদের অবস্থা। বলছি অজয় দেবগন চুপ করে গেছে, আমাকে বসিয়েছো কেন? তাও তো ও অজয় দেবগন। আচ্ছা, ওকে, লাস্ট কোয়েশ্চেন। আমার প্রশ্নটা স্পেসিফিক্যালি বুম্বাদার জন্য, সেটা হচ্ছে এই যে স্বীকৃতি, পদ্মশ্রী হাতে পাওয়া, পদ্মশ্রী যে স্বীকৃতি, এই স্বীকৃতিটা কি খানিকটা দেরিতে হলো নাকি, মানে কি মনে হয় আপনার? তোমাকে অনেস্টলি বলছি, আমরা তো কেউই নই যেখানে সৌমিত্র চ্যাটার্জি ছিলেন, কেউ নই। আর উনি কি ছবি করে গেছেন সারা পৃথিবীর বাঙালি জানেন, ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি সত্যজিৎ রায় করেছেন। তাঁকেও তো একটা অদ্ভুত বয়সে এসে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হলো, এবং ফাইনালি উনি নিতে যাচ্ছিলেন না, আমরাই গিয়ে প্রায় ইন্ডাস্ট্রির থেকে হাতে পায়ে ধরে ওনাকে নিয়ে পাঠিয়েছিলাম। আমার কাছে মনে হয় না ওই বিচারটা করাটা খুব প্রয়োজনীয়, কারণ আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, আমি যেটা পেয়েছি সেটা ইন্ডাস্ট্রির কাজ, আমার দর্শকের ভালোবাসা 40 বছরের ওপরে, একটা তোমাদের জেনারেশনও আমাকে ভালোবাসো, ন্যাশনাল অ্যাওয়ার্ড বলি, আজকে পদ্মশ্রী বলি, আমার থেকে না কোটি কোটি মানুষ চারিদিকে ঘুরছে আমার থেকে অনেক বেশি যোগ্য। এটা আমার মার আশীর্বাদ, হয়তো আমার নিষ্ঠা, আমার কাজের প্রতি ভালোবাসা, আর তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু আমি যদি মনে করি এইটা আমার যোগ্যতা, শুধু এটা আমার থেকে অনেক যোগ্য মানুষ চারিদিকে করছে, তাই জন্য আমার এটা নিয়ে কোনো এসছে, ওটা ঠিক আছে। আমি পরের দিন থেকে কিন্তু আবার ওদের এই কাজগুলোই করতে শুরু করে দিয়েছি। আমার অভিমান, আমার অভিমান, আমার অভিমান। আমি বারবার বলছি আমাকে বাদ রাখ, বাদ রাখ, রাখছে না, শুধু অপমান, অভিমান মানিস, আমি অপমান মানাইনি। ঠিক আছে, আমরা আর সৌরভকে অপমান করব না, এরপর আমরা অভিমান দেখবো, আর তার আগে আমরা একটা গ্রুপি দিয়ে শেষ করবো, ঠিক আছে? ছবি আসছে সবাই।